সকালে উঠে রান্নার তোড়জোড় চলছে। বাড়ির দুই বউ রান্নায় ব্যস্ত, কারণ আজকে আবিরের মা আসবে নিশি আর আবিরের বিয়ে ঠিক করতে। মা, তোমাকে একটা কথা বলার ছিল। কালকে রাতে বলা উচিত ছিল, কিন্তু তোমার মাথা ব্যথা করছিল, তাই আগে ঘুমাই গেছিলে, তাই আর বলা হয়নি। কি বলবি বল তাড়াতাড়ি, আমার আবার এক জায়গায় যেতে হবে বলে খবরের কাগজ হাতে নিলেন মাসুদা বেগম। কোথায় যাবে তুমি? যেখানে যাওয়ার কথা থাক না আজকে, সেটা ক্যান্সেল করো। কি কারণে ক্যান্সেল করব? মা, আসলে হয়েছে কি, আমি একজনকে ভালোবাসি, তার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। মায়ের গলা জড়িয়ে ধরে বলল আবির। কোন মেয়ে? নাম কি? কোথায় থাকে? মা, তুমি মেয়েটাকে চেনো, আরও খুব ভালো মেয়ে, তোমার খুব পছন্দ হবে। আয়নের বোন নিশি আছে না, ওকে আমি ভালোবাসি। তুমি আজকে ওর আব্বুর সাথে কথা বলতে যাবে। আমার ওই মেয়েকে একদমই পছন্দ না, ওই মেয়েকে আমি আমার ছেলে বউ বানাবো না। কিছুটা রাগী মুড নিয়ে বললেন মাসুদা বেগম। আবির তো থা মেরে দাঁড়িয়ে আছে, ওর বিশ্বাস ছিল ওর মা রাজি হবে, এখন এরকম বলতেছে, কি আর হবে? মাসুদা বেগম ছেলের মুখের রিয়েকশন দেখে হা হা করে হেসে উঠলেন। কি হলো আম্মু, হাসতেছো কেন? তোমার মুখের রিয়েকশন দেখে হাসতেছি। আম্মু, তোমার ছেলের জীবন মরণের কথা আর তুমি হাসতেছো? আমি কিন্তু নিশিকে ছাড়া আর কাউকেই আমার জীবনে আনবো না, আর এই জীবনও আমি রাখবো না। নিশিকে আমার খুব পছন্দ, ওকে তো সেদিন রাস্তায় দেখলাম, ও হয়তো আমায় দেখতে পায়নি, তাই কথা হয়নি। তাহলে তুমি একটু আগে বললে কেন ওকে বউ বানাবে না? আরে ওটা তো আমি তোর রিয়েকশন দেখার জন্য বলেছিলাম, আর তুই আমায় আগে বলিসনি কেন যে কেবল বলতেছিস? তবে মনোয়ার ভাই আমাকে কালকে রাতেই ফোন দিয়ে বলতেছে, তখন যে বললাম এক জায়গায় যাব, ওটা নিশিদের বাসায় যাওয়ার কথাই বলছিলাম। লাভ ইউ আম্মু, আমার ভালোবাসাকে মেনে নেওয়ার জন্য। হয়েছে, থাকার ভালোবাসা দেখাতে হবে না, যা রেডি হো, যেতে হবে তো নাকি? নিশি আপু আজকে একটা পিঙ্ক কালারের শাড়ি পরতেছে। উফ আপু, তোমাকে দেখতে যে কি সুন্দর লাগতেছে, আবির ভাইয়া দেখলেই পাগল হয়ে যাবে, তোমার থেকে চোখ ফেরাতে পারবে না। আভার কথা শুনে নিশি লজ্জামুখ করে বলল, ওই তো আমার পাগল প্রেমিক পুরুষ। আহা, কি সুন্দর কথা, আজ একটা পাগল প্রেমিক পুরুষ নাই বলে এভাবে বলতেও পারি না। একদম মিথ্যে কথা বলবি না। আমি কি জানি না আমার ভাইয়ের সাথে তোর কি চলে? আড্ডা দেওয়ার সময় আমার ভাই তোর হাত ধরে বসে থেকে কারো চোখে না পড়লো, আমি তো ঠিকই দেখি। আপু, এসব কাউকে বইল না প্লিজ। আরে বাবা, কাউকে বলবো না, তবে আমার ভাই খুব তাড়াতাড়ি বাসায় বলে দিবে, সে তো তোমার ছাড়া থাকতেই পারে না। নিশি আর আভার কথা বলার মাঝেই নিচ থেকে আম্মুর ডাক আসলো, এই আভা, নিশিকে নিয়ে নিচে আয়, আবির আর ওর আম্মু চলে আসছে, আর তোদের নিচে নামার সময় হলো না। আবির আর ওর মা নিশির বাসার সবার সাথে বসে কথা বলছিল, তখন আভা নিশিকে নিয়ে নিচে নামলো। নিশিকে নিয়ে আবিরের মায়ের পাশে বসলো। বাহ, আমার বৌমাকে তো বেশ সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে বলে মাসুদা বেগম নিশির মুখে হাত বুলিয়ে চুমু খেলেন। বাসার সবাই আছে, আবির নিশির দিকে তাকিয়ে আছে দেখে নিশি মাথা নিচু করলো। আবিরের দেখায় ব্যাঘাত ঘটলো, মুখটা একটু গোমরা করে অন্যদিকে তাকিয়ে থাকলো। মাসুদা বেগম ওনার বেগ থেকে একটা আংটি বের করে দিয়ে বললেন, আবির, এটা নিশিকে পরাও। আবির আংটিটা নিশির অনামিকা আঙুলে পরিয়ে দিল। নিশির আব্বু আবিরের জন্য কালকে একটা আংটি নিয়েছিল, নিশি ওর আব্বুর থেকে আংটিটা নিয়ে আবিরকে পরিয়ে দিল। ভাই সাহেব, সব যখন ঠিকঠাক, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি, কি বলেন? হ্যাঁ, কেন নয় আপা, আপনারা কবে দিন করতে যাচ্ছেন সেই দিনেই বিয়ে হবে। ভাই সাহেব, আমি চাই তাড়াতাড়ি বিয়েটা হোক, শুক্রবার ভালো দিন, ওই দিনেই বিয়েটা হোক। আমি আমার মতামত জানালাম, বাকিটা আপনাদের উপর, সবাই যা বলবে তাই হবে। যদিও একটু তাড়াহুড়ো, তবুও ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। সামনের শুক্রবারে নিশি আর আবিরের বিয়ে হবে। বিয়ের কথা শুনে আবির আলহামদুলিল্লাহ বলল। ভাইয়া, তুমি এত বিয়ে পাগল হলে কবে থেকে বলো তো? আগে তো এরকম ছিলে না। বুঝলি আভা, তোর নিশি আপু আমাকে এমন পাগল বানিয়েছে, যেমন তুই আমার বন্ধুকে পাগল বানিয়েছিস। আবিরের কথা শুনে আভা বলল, ভাইয়া তুমিও জানো? হ্যাঁ, আমার বন্ধু কাউকে ভালোবাসবে আর আমি জানবো না, তা কি করে হয়? নিশির আম্মু, মিষ্টি নিয়ে আসো, বিয়ানকে মিষ্টি খাওয়া শুভ দিনে। নিশির আম্মু মিষ্টি এনে আবিরের মা বাড়ির সবাইকে খাইয়ে দিল। আভা মিষ্টি মুখে দিবে, এমন সময় আভার কানে কাছে এসে আয়ান বলল, শুধু অন্যের বিয়ের মিষ্টি খাবো আমরা বিয়ে করব না তো? জান না, আপনাকে বিয়ে করতে কে মানা করেছে? আচ্ছা চল, এখনই আব্বু আর ছোট আব্বুকে আমাদের বিয়ের কথাটা বলি, তাহলে নিশি আর আবিরের বিয়ের সাথে আমাদেরটাও হবে বলে আবার হাত ধরে টান দেওয়ার চেষ্টা করলো। ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলতেছেন এসব? এখন আমাদের বিয়ের কথা বলার দরকার নাই, আর আমি এখন বিয়ে করতে পারবো না, আমাকে তোর বিয়ে করতে হবে না, যা বলে আয়ান ওখান থেকে নিচের রুমে চলে গেল। যা বাবা, রেগে গেল, তাতে আমার কি? তোর রাখ, তোর কাছে রাখ বলে মুখ ভেঙচি দিল। ডাইনিং এ আবির আর ওর মাকে খেতে দিচ্ছেন বড় আম্মু, হাতে হাতে সাহায্য করছে নিশি আপু। আবির ভাইয়াদের খাওয়া শেষ। আচ্ছা বেআইন, আজ আমরা তাহলে উঠি, আবার দেখা হবে বিয়ের সময়। এখনই যাবেন? আজকে বরং থেকে যান আপা, কালকে সকালে যান। না বেআইন, আজকে আর থাকবো না, ছেলের বিয়ে দিব তো অনেক কাজ করতে হবে, সব কাজ একা হাতেই সামলাতে হবে। আর বেআইন, আপনি আমাকে আপা বলছেন কেন? আজকে থেকে আমরা বেআইন, বুঝছেন? ওহ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম বেআইন, আমরা দুইজনকে দুইজন বেআইন বলেই ডাকবো। আবির নিশির সাথে একটু আলাদা করে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু আবির ওর আম্মুর তাড়াহুড়োর জন্য বাসায় চলে আসে।
বিকেলে আয়ান বাগানে বসে বই পড়ছিল। আভা চুপি চুপি গিয়ে আয়ানের পাশে বসে পড়ে। কি চাই? তুই এখানে কেন? গম্ভীর মুখে বলল। কিছুই চাই না ভাইয়া, তুমি এমন করছিলে সেটা দেখতে আসলাম। আমি কি করছি সেটা তোকে দেখতে হবে না। তুই কে? আমি অন্য কাউকে বিয়ে করব? তাহলে তুই কেন এখানে এসেছিস? রেগে কথাগুলো বলল আয়ান। আভা একটু ভয় পেল। অনেকদিন পর আয়ানের এমন রাগ দেখছে সে। কয়দিন অনেক ভালো ব্যবহার করেছে। সরি ভাইয়া, তখন আমি মজা করে বলে ফেলেছি। আভার গালে জোর করে চেপে ধরে, মজা? কিসের মজা? হ্যাঁ, তুই বলবি কেন আমায় বিয়ে করবি না? যাই হয়ে যাক, তোকে আমাকে বিয়ে করতেই হবে। ভাইয়া লাগছে, ছাড়ো। চোখের পানি পড়ছে আর গাল থেকে আয়নের হাত ছড়ানোর চেষ্টা করছে। আভার আয়নের বলা সেদিনের কথাটা মনে হলো, যদি আমি কখনো খুব রেগে যাই আমায় তাহলে জড়িয়ে ধরিস, আমি একদম শান্ত হয়ে যাব। আয়ান আভাকে আরো চেপে ধরতে যাবে, তখন আভা আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান শান্তির স্থান পেতে শান্ত হয়ে গেল। আয়ান শান্ত হতেই ওর হুঁশ আসলো। কানে এলো আভার কান্নার আওয়াজ। এ আভা, কাঁদছিস কেন? খুব জোরে লেগেছে তাই না? কাঁদো না জান, প্লিজ, আর হবে না। রাগ উঠলে কেন যে কন্ট্রোল করতে পারি না, বলে 2 হাত গাছে ঘুষি মারতে লাগলো। আভা দৌড়ে গিয়ে আয়ানকে ধরলো, বলল, ভাইয়া পাগল হয়ে গিয়েছো নাকি? আমার লাগেনি, তুমি গাছে ঘুষি মারছো কেন? আয়ানের হাত দিয়ে গলগল করে রক্ত পড়ছে। এ অবস্থায় আভার কান্না আরো বেশি হলো। আয়ান আভাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে আভার চোখের পানিগুলো মুখ লাগিয়ে শুষে নিল। হুশ, আর কান্না নয়। আর তুই আমায় কখনোই রাগাবি না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। তোকে ছাড়া কখনো বাঁচতেই পারবো না। হয়তো তুই মজা করে বলেছিস, কিন্তু তুই যখন বললি আমায় বিয়ে করবি না, অন্য কাউকে বিয়ে করবি, ওই কথার জন্য রাগের বসে তোকে কষ্ট দিয়ে ফেলেছি। সরি পাখি। হাতে আজকে এই অবস্থা দেখলে বড় আম্মু আপনাকে বকাবকি করবে, কিভাবে কি হলো জিজ্ঞেস করবে। এই জন্য আমি আছি। তুই বাড়ি থেকে চুপি চুপি ঔষধ আর ব্যান্ডেজটা নিয়ে আয়। আভা বাসা থেকে ব্যান্ডেজ এনে আয়নের হাতে লাগিয়ে দেয়। ভাইয়া, আমিও বাসার ভিতরে যাই তাহলে? না, এখানে থাক। আমি এখানে কি করব? কেন? আমি বই পড়বো আর তুই দেখবি আমায়, বলে আভাকে ঘাসের উপর বসিয়ে ওর কোলে মাথা রাখে আয়ান। আয়ান ভাইয়া, কি করতেছোটা কি? কেউ দেখতে পেলে কি হবে? আরে কেউ দেখবে না, এই সময় বাগানে কেউই আসে না। নিশি আবিরের সাথে ফোনে কথা বলছে আর বাগানের দিকে আসছে। আজকে আম্মুর তাড়াহুড়োর জন্য তোমার সাথে আলাদা করে একটু কথাও বলতে পারলাম না। আবির সাহেব একটু ধৈর্য ধরেন, আর কয়দিন পর তো আপনার কাছেই যাব, তখন কথা বলার অনেক সময় পাবেন। কিন্তু আমার এই কয়দিনের ধৈর্য হচ্ছে না, ইচ্ছে করতেছে আজকে তোমাকে নিয়ে আসি। ইস, শখ কত! বিয়ের কথা বলতে পারে না। ভাইয়া না বললে অন্য কারোই হয়ে যেতাম। আমি তোমাকে কখনোই অন্য কারো হতে দিতাম না, বুঝছো? নিশি কথা বলতে বলতে বাগানের দিকে শেষ দিকে চলে আসে। সামনে দেখে আয়ান আভার কোলে মাথা রেখে বই পড়তেছে। তোমরা এখানে কি করছো? নিশির কথায় আয়ান আভা ওর দিকে তাকায়। আয়ান বলে, দেখতেই তো পাচ্ছিস তোর ভাবির সাথে প্রেম করতেছি, তবুও জিজ্ঞেস করতেছিস কেন? আর তুই এখানে কেন? আমি তো আবিরের সাথে কথা বলতে বলতে এদিকে এসে পড়েছি। নিজে ফোনে প্রেম করছিলি, কিন্তু আমাদের প্রেমে ব্যাঘাত ঘটালি। বেয়াদব! নিশি তো ওর ভাইয়ের দিকে তাকিয়ে হা করে তাকিয়ে আছে। আপনি এসব কি বলতেছেন নিশি আপুকে? ও আপনার ছোট বোন হয়, ভুলে গেছেন? আপনার লজ্জা আছে কোনো? লজ্জা কেন থাকবে? আমি তো ঠিক কথাই বলেছি। সরি ভাইয়া এবং ভাবি, তোমাদের প্রেমে ব্যাঘাত ঘটিয়ে। আমি যাচ্ছি, তোমরা আবার কন্টিনিউ করো, বলে নিশি দাঁত কেলিয়ে চলে গেল। অসভ্য মানুষ, আপনার কাছে থাকবো না, ভিতরে গেলাম, নয়তো পরে নিশি আপু আমায় পচাবে। অসভ্যতা কাকে বলে সেটা তো বিয়ের পর বাসরাতে বুঝিয়ে দিব জান। অসভ্য, লজ্জাহীন, পাগল পুরুষ বলে আয়ানকে ধাক্কা দিয়ে বাসার ভিতরে চলে গেল আভা। আভার যাওয়ার দিকে তাকিয়ে আয়ান বলল, অসভ্য পাগল পুরুষ হয়েছে আমি তোমার ভালোবাসায়। তুমিহীন জীবন আমার থমকে যাবে প্রিয়সী। তুমি আমার বেঁচে থাকার সম্বল। কবে এত ভালোবেসে ফেললাম নিজেও জানতে পারলাম না। আবিরা নিশির বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর 5 দিন পর বিয়ে। আজকে মাসুদা বেগম ফোন করে জানিয়েছেন নিশিকে নিয়ে বেশ শাড়ি গহনা এসব কিনতে যাবে। মা, আবির ফোন করেছিল, ভাইয়া আর আভাকে নিয়ে যেতে বলেছে। আপু, তোমাদের সাথে গিয়ে আমি কি করব? কি করবি মানে? আমাকে কেনাকাটা হেল্প করবি? তাছাড়া ভাইয়াও তো যাবে, জানিস তো ওদের তেমন কেউ নেই। ভাইয়াকে 2 দিকে সামলাতে হবে, বন্ধু হিসেবে তারও দায়িত্ব আছে। নিশি, রেডি হয়ে আয়, আবিরা 10টায় বাহির হতে বলছে। নিশি চলে গেল রেডি হতে। তোকে কি আলাদা করে বলতে হবে? শপিং করবি না? বিয়ে বাড়িতে কি ছেঁড়া কাপড় পরে ঘুরবি নাকি? যাচ্ছি তো, এত রাগ দেখাচ্ছেন কেন? শপিং মলের সামনে এসে গাড়ি থামলো। আয়ান আগে নেমে এসে আভা ও নিশির জন্য দরজা খুলে দিল। সবাই বেরিয়ে এসে দেখে সামনে আবির ও তার মা দাঁড়িয়ে আছে, সাথে একটা মেয়ে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো মা, তুমি কেমন আছো মা? আমিও ভালো আছি আন্টি। এই মেয়ে আন্টি কি? হ্যাঁ, আর কয়দিন পর আমার ছেলে বউ হবে, এখন থেকে মা বলবে, বুঝতে পারছো? জি আন্টি, আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনাদের বাসায় যখন যাব তখন থেকে মা ডাকবো। আয়ান, আভা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি আন্টি। এখন তো আরো বেশি ভালো থাকতে হবে, সামনে বোনের বিয়ে প্লাস বন্ধুর বিয়ে বলে কথা। হ্যাঁ বাবা, তোমার 2 দিকেই দায়িত্ব।
আবিরের বাবা থাকলে কত খুশি হতো, সব নিজের হাতেই সামলাতো। মা, তুমি এখন আর কান্না করবে না তো? মাসুদা বেগম চোখের পানি মুছে বলল, চলো শপিং মলের ভিতরে যাই। নিশি আবিরের মাকে জিজ্ঞেস করলো, আন্টি, আপনার পাশের মেয়েটাকে? আরে, ওর সাথে পরিচয় করিয়ে দিতে তো ভুলেই গেছি। ও হচ্ছে ফারিন, আমার ছোট বোনের মেয়ে। আবিরের বিয়ে উপলক্ষে এসেছে। ওর মা ভাই আর 2 দিন পর আসবে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। শপিং মলে সবাই নিজের শপিং করতে ব্যস্ত। নিশি আপুকে আবির ভাইয়া আর ওনার মা ড্রেস সিলেক্ট করে দিচ্ছেন। অনেকক্ষণ থেকে খেয়াল করতেছি ফারিন নামের মেয়েটা কেমন ঢ্যাপ ঢ্যাপ করে আয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছেন। কি নির্লজ্জ মেয়ে, চোখ দিয়ে গিলে খাবে মনে হচ্ছে। আয়ান ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছিস কেন? ড্রেস দেখ কোনটা পছন্দ হয়। দোকানে বসে আছি, কি নিব বুঝতেই পারছি না। আয়ান ভাইয়া আমার জন্য লেহেঙ্গা দেখাতে বললেন। আমি একটা করে ট্রাই করছি। আয়ান ভাইয়ার একটাও পছন্দ হচ্ছে না। ওই বেগুনি রঙের লেহেঙ্গাটা দেখান তো ভাই। কথা শুনে লোকটা বেগুনি রঙের লেহেঙ্গাটা নিয়ে এসে দেখালো। ইস, কত সুন্দর লেহেঙ্গাটা, দেখেই ভালো লাগছে। আয়ান ভাই আমাকে জিজ্ঞেস করলো, ভালো লাগছে তোর? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম, হ্যাঁ খুব পছন্দ হয়েছে। তাহলে এটা প্যাক করে দিন। ফারিন, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় দেখ, তোর পছন্দ মতো ড্রেস নিয়ে নে। খালামুনি, আমার না আভার মতো ড্রেসটা পছন্দ হয়েছে। ফারিনের কথা শুনে ওর রাগ লাগলো। ওর মতো ড্রেস কেন নিবে? মাসুদা বেগম দোকানদারকে বলল, আভার মতো ড্রেসগুলো দেখান তো। সরি আন্টি, ওই রকম ড্রেস এক পিসে ছিল, যেটা ম্যাম নিয়েছেন। এই কথাটা শুনেই ফারিনের মুখটা চুপসে গেল। আভা সেই খুশি, যায় হয়েছে ড্রেস পায়নি। শখ কত, আমার আয়ান ভাইয়ের পছন্দ করা ড্রেস পরবে। ফারিনের মুখ দেখে আভা হেসেই চলছে। ওর হাসি কেউ না দেখলেও আয়ান দেখছে। হাসতেছিস কেন, পাগল হলি নাকি? ও আপনি বুঝবেন না। আর হ্যাঁ, আপনি ফারিন নামের মেয়েটা থেকে দূরে থাকবেন। আয়ান ভ্রুকুচকে বলল, ওর থেকে দূরে থাকবো কেন? আমি দূরে থাকতে বলতেছি তাই থাকবেন। এত কথা কেন? তুই কি আমাকে রাগ দেখাচ্ছিস নাকি? অর্ডার করছিস? যা ভাবেন ভাই। আয়ান খান কারো অর্ডার মেনে চলে না, তার নিজের ইচ্ছে মতো চলে। ঠিক আছে, আমি আমার ইচ্ছে মতো চলবো। ছেলেদের সাথে কথা বল। কথাটা শেষ হওয়ার আগেই আয়ান আভার মুখ হাত দিয়ে আটকিয়ে দাঁত কিরমির করে বলল, অন্য ছেলের সাথে কথা বলতে দেখলে ঠ্যাং ভেঙে বাড়িতে ঝুলিয়ে বসিয়ে রাখবো। শপিং শেষ করে আবিরা তাদের বাসায় চলে গেল, আর আয়ানরা তাদের বাসায় আসলো। আয়ান ভাইয়া, আম্মু, বড় আব্বু সবার জন্য শপিং করে এনেছি। উনি কখন এসব কিনলেন দেখতেই পাইনি। সবাইকে ডেকে নিজ হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, দেখো পছন্দ হয় কিনা। আমার চয়েস ভালো না তেমন। সবাই আনন্দে আটখানা হয়ে বলল, খুব পছন্দ হয়েছে রে বাবা, তুই আমাদের জন্য নিয়ে এসেছিস, পছন্দ না হয়ে পারে? আম্মু তো ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার সোনার টুকরো ছেলে, ঢং দেখলে বাঁচি না। ও তোমার ছেলে আর আমি নানের জলে ভেসে এসেছি নাকি? কি বললি রে আভা? কই, কিছুই তো বলিনি আম্মু। হুম বলে চলে গেল আভা। দেখতে দেখতে আরো 2 দিন কেটে গেল। আজ বুধবার, 2 দিন পর বিয়ে, কালকে গায়ে হলুদ। সিনিয়র রুহিকে ফোন করে বিকেলে চলে আসতে বলেছি। সকালে ফুফু আর শরীফ ভাইয়ার আসার কথা, এখনো আসতেছে না কেন বলতেই কলিং বেল বাজলো। আভা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। আভা শেফালিকে জড়িয়ে ধরেছে, বলল, ফুফু কেমন আছো? ভালো আছি রে, তুই ভালো আছিস তো? হ্যাঁ। ফুফুকে ছাড়, তোর এই আদম ভাইকে একটু দেখ। ভাইয়া, তোমার সাথে কথা নেই। কেন, আমি আবার কি করেছি শুনি? তুমি আমাদের ভুলেই গিয়েছো। তুমি আসো না কেন? তোমাকে খুব মিস করতাম। কত দিন পর দেখলাম, এই জন্য আমার বোনটা রাগ করেছে। আরে, আমি পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। কে এসেছে রে আভা? বড় আম্মু, ফুফু এসেছে। বলার সাথে সাথে আম্মু আর বড় আম্মু আসলো। শেফালি, কেমন আছো? এত দেরিতে কেউ আসে? তোমাদের তো আরো আগে আসার কথা ছিল। আরে শরীফ, বাবা আসো, তোমায় তো কত দিন ধরে দেখি না। শরীফ ভাইয়া আম্মু ও বড় আম্মুর সাথে ভালো মন্দ জিজ্ঞেস করলো। আয়ন ভাই নিচে এসে ফুফুকে সালাম দিল। শরীফ আয়নকে জড়িয়ে ধরলো। কেমন আছিস বল? এই তো বিন্দাস। আয়ন ভাইয়া থেকে শরীফ ভাইয়া 15 দিনের বড়, তবুও ভাইয়া বলে ডাকে না, নাম ধরে ডাকে। বিকেলে সিনিয়র রুহিও এসেছে। রাতে ছাদে মেহেন্দি অনুষ্ঠান হবে, সাথে আড্ডা। সে আয়োজনই চলতেছে। সিমি, এই বিছানাগুলোকে ছাদে নিয়ে আয় তো, এগুলোতে রাতে বসে আড্ডা হবে। সিমি অনেকগুলো বিছানা নিয়ে ছাদে যাচ্ছে। বিছানাগুলো লম্বা হওয়ার কারণে সামনে কাউকে দেখা যাচ্ছে না। যে এই ছাদের দরজার কাছে গেছে, কারো ধাক্কা লেগে ধপাস করে দুজনই পড়ে গেল। কোন কানারে আমারে ফেলে দিল বলে সিমির সামনে দেখে একটা অপরিচিত ছেলে, চোখে চশমা, দেখতে ভালোই লাগতেছে, খারাপ না। ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কথাটা মনে হতেই ছেলেটার সামনে গিয়ে বলল, আপনি আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি দেখতে পাইনি, ভুলবশত হয়ে গেছে। না, আপনি ইচ্ছে করে আমার ফেলে দিয়েছেন। দেখেছেন সুন্দরী মেয়ে, সুন্দরী মেয়ে দেখলেই গায়ে পড়তে মনে চায় বুঝি? দেখুন, আপনি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলছেন। আমি না হয় ইচ্ছে করে ধাক্কা দিয়েছি, আপনি তো দেখে সরে যেতে পারেননি। আমি তো আপনাকে দেখিনি, তাহলে আপনার দোষ দিচ্ছেন কেন? কেন দোষ আপনার না? না দেখে হাঁটছিলেন যে, কার দোষ? এই নিয়ে ঝগড়া লেগে গেছে। তখন আভা আসলো। কি হয়েছে ভাইয়া, তোমরা দুজন ঝগড়া করছো কেন? কি বলবো, এই মেয়ে ভুলে ধাক্কা লেগে পড়ে গেছে, এই জন্য আমায় বলতেছে আমি নাকি সুন্দরী মেয়ে দেখলে গায়ে ঢলে পড়ি। শরীফ রেগে বলল সব আভাকে।
সিনি, উনি হলেন আমার ফুফুর ছেলে শরীফ ভাইয়া, আর উনি এমন মানুষ নয়, তুই ভুল বুঝছিস। আমারই ভুল, বলবি তো, উনি যে তোর নিজের ভাই। আমি কে? শরীফের দিকে একবার তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। ভাইয়া, ওর কথায় কিছু মনে করো না, ও এরকম চঞ্চল, তবে মনটা খুব ভালো। না না, আমি এসব ছোট বাচ্চাদের কথা কিছুই মনে করি না। সন্ধ্যা লেগে গেছে, ছাদে মেহেন্দির সব আয়োজন শেষ। এখন সবাই ছাদে বসে কেউ গল্প করছে, কেউ মেহেদি দিচ্ছে। রুহি সুন্দর মেহেদি দিয়ে দিতে পারে, নিশি আপুকে রুহি মেহেদি দিয়ে দিচ্ছে। আপুর মেহেদি দেওয়া শেষে রুহি আপুর হাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা রেখেছিল, যেখানে আবিরের নামের প্রথম অক্ষর ইংরেজিতে এ লিখে দিল। নিশি আপুর পরে আমি মেহেদি দিচ্ছি। আভা, তোর হাতের মাঝখানে ফাঁকা জায়গাটায় কার নাম লিখবো বলতো? পছন্দের কেউ থাকলে বলতে পারিস। রুহি হাসতে লাগলো। আমার হাতে কারো নাম লিখতে হবে না, এরকমই ফাঁকা থাক। ছাদের অন্য পাশে দাঁড়িয়ে থাকা হাতের দিকে তাকিয়ে ভাবছি, একদিন আমিও কারো জন্য আমার নিজের হাতে নাম লিখবো। হ্যাঁ, লিখবি তো আমার নাম। আপনি আমার মনের কথা শুনতে পেলেন কি করে? কারণ আমি তোর মনের মধ্যেই থাকি, আমি তাই সব শুনতে পাই। হাতটা এদিকে দে বলে আমার অপেক্ষা না করেই নিজেই আয়ান ভাইয়া আমার হাতটা নিজের হাতের উপর নিল। তারপর আমার হাতের মাঝখানে ফাঁকা জায়গায় এ লিখে দিল। এটা কি করলেন? আমার হাতে এ লিখলেন কেন? আম্মু আব্বু বা বাসার কেউ কিছু দেখলে কি ভাববে? কার নাম লিখছি জিজ্ঞেস করবে না? তুই এত বোকা কেন? কেউ জিজ্ঞেস করলে বলবি আমার নাম, আমি নিজে আমার নিজের নাম হাতে লিখেছি, তোর নামও তো এ দিয়ে। হ্যাঁ তাই তো, এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি? কারণ তুই একটা গাধা। কি বললেন? আমি গাধা? দাঁড়ান, দেখাচ্ছি মজা। আভা একটা মেহেদির টিউব নিয়ে এসে আয়ানের হোয়াইট শার্টে মাখিয়ে দিল। আয়ান রাগে চোখে আবার দিকে তাকিয়ে বলল, এটা কি করলি? আমার হোয়াইট শার্টটার মেহেদি ফরিয়ে নষ্ট করে দিলি? জানিস তো এটা আমার কত প্রিয় একটা শার্ট। জোরে চিল্লিয়ে বলল। আভা শুধু মজা ভেবে ওর শার্টে মেহেদি ভরিয়ে দিয়েছে। আয়ান এতটা রিয়েক্ট করবে জানলে কখনোই দিত না। আয়ানের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। কি হয়েছে ভাইয়া, এত চিল্লাচ্ছ কেন? কেন? আভা তো মজা করে দিয়েছে, এত রিয়েক্ট করার কি আছে? তোদের কাছে মজা হতে পারে, কিন্তু আমার শার্টটা আমার কাছে অনেক দামি, কারণ এটা আমার নানি মারা যাওয়ার আগে শেষ উপহার, আর সেটাও নষ্ট করে দিল। অন্য 100টা শার্ট নষ্ট করলেও কিছুই বলতাম না। আভা নীরবে চোখের পানি ফেলতেছে, মজা করতে গিয়ে একটু বেশিই করে ফেলেছে, তাই বলে এত রাগ দেখাবে সবার সামনে? এই ছিল আপনার ভালোবাসা? আভা চোখে পানি নিয়ে আয়নকে বলল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না বলে কান্না করতে করতে দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে কান্না করছে। ভাইয়া এটা কি করলে? মানছি ও না জেনে ভুল করে ফেলেছে, তাই সবার সামনে এরকম ভাবে বকবে? এই তোমার ভালোবাসা? ও কতটা কষ্ট পেয়েছে, কেন কান্না করতে করতে দৌড়ে গেল দেখেছ? তোমার এই রাগের জন্য ওকে একদিন হারিয়ে যাবে। ছাদ থেকে সবাই নিজের রুমে চলে গেল। বাসার সবাই এই বিষয়ে জানাতে বারণ করেছে আয়ান। ছাদের দেয়ালে একটা ঘুষি মেরে কি করে আবার ওকে কষ্ট দিলাম। রাগ উঠলে কিছুই মনে থাকে না। নিশির বলা কথাটা মনে হলো। দেখিস, আবার এই অতিরিক্ত রাগের কারণে আভাকে না হারিয়ে ফেলিস। আভাকে আমি কিছুতেই হারাতে পারবো না, ওর কাছে যেতে হবে। পাগলিটা হয়তো কান্না করতেছে। আভা দরজা খোল, এই আভা দরজা খোল। কোনো সারা শব্দ নেই দেখে আয়ন একটু ভয় লাগতে শুরু করলো। যেই দরজা ভাঙার জন্য লাথি দিতে যাবে তার আগে আভা দরজা খুলে দিল। চোখগুলো লাল হয়ে আছে। আয়ন শান্ত দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে হুট করে জড়িয়ে ধরল। দরজা খুলছিলি না কেন? জানিস ভয় পেয়েছিলাম। ছাড়ুন, কেন এসেছেন? আরো বকবেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না। সরি, রাগ সামলে নিতে পারিনি। ওটা নানিমার দেয়া আমার শেষ উপহার ছিল, তাই বেশি রিয়েক্ট করে ফেলেছিলাম। মাফ করে দে না। বাচ্চাদের মতো করে মুখটা বলল আয়ান। ভালোবাসার মানুষের উপর কি রেগে থাকা যায়, যেখানে সে নিজে এসে ক্ষমা চাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ক্ষমা করে দিলাম, এবার ঘুমাতে যান। যাব, তার আগে একটু হাস, মুখটা তো কেমন হয়ে আছে। আভা হেসে ফুলল, বলল, এই যে হাসলাম। যাব না। কেন? তোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কান্না ও লজ্জায় মাখানে লাল মুখটুকু আমাকে পাগল করে দিচ্ছে। তোকে খেয়ে ফেলি? কি বলছেন এসব আয়ন ভাই? আপনার লজ্জা নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। রুম থেকে জানতো, তাড়াতাড়ি ঘুমাতে হবে। কালকে কত কাজ, গায়ে হলুদ, বিয়ে, সবকিছু ভার তো আপনার উপর। আয়ান রুম থেকে চলে গেল। আভাও তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। সকালে উঠতে হবে, আম্মুর নির্দেশ। এই ভেবে গভীর ঘুমে তলিয়ে গেল। আজ বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে বেলকনিতে গিয়ে দেখি বাসার চারপাশটা অনেক সুন্দর করে সাজিয়েছে। পুরো বাড়ি বিভিন্ন রকমের লাইটিং দিয়ে সাজানো। চারপাশে দেখতেই চোখ পড়ল আয়ন ভাইয়ের উপর। উনি ক্যাটারিং সার্ভিসের কর্মীদের সাথে হাত লাগিয়ে কাজ করছে। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। এই মানুষটার মাঝে একটা নেশা আছে, যেটা আমায় চোখ ফেরাতে দেয় না। কাজ করতে করতে আয়ন ভাইয়া কি মনে করে উপরে তাকাতেই আমার সাথে চোখাচোখি হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিলাম। উনি মুচকি হেসে কাজে মন দিল। সকাল গড়িয়ে দুপুর হলো। নিচে এসে দেখি সবাই কাজে ব্যস্ত। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। মামুনি, এই শরবতের গ্লাসটা আয়নকে দিয়ে এতো। ছেলেটা সকাল থেকে কাজ করছে, কিছুই খায়নি। এই রোদের শরবতটা খেলে একটু শান্তি লাগবে। বড় মা আমার হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে কাজ করতে চলে গেলেন।
বাগানের দিকটা সাজাচ্ছিলেন, তাই বাগানেই গেলাম। চারপাশে চোখ বুলিয়ে আয়ান ভাইয়াকে খুঁজতে লাগলাম। বাগানের উপাশে ফুল দিয়ে সাজাচ্ছেন তিনি। এই নিন, আপনার শরবত খেয়ে নেন, ভালো লাগবে। আমার কথা শুনে আমার দিকে ঘুরে শরবতের গ্লাসটা নেওয়ার সময় আমার হাতের উপর হাত রাখলেন। এখন ভালো লাগলে এই শরবত না খেলেও হবে। আমি গ্লাসটা ছেড়ে দিলাম। চারপাশে মানুষজন আছে, কখন কে দেখে ফেলে। এই রোদে কাজ করার জন্য ওনার শরীর ঘেমে গেছে, যার কারণে শরীরের সাথে শার্টটা লেপটে আছে। রোদে আপনার কাজ করা লাগবে না, ঘরে চলুন, কেমন ঘেমে গেছেন। উনি হেসে বলল, পাগলি, আমার বোনের বিয়ে, আমি না করলে কে করবে? তাছাড়া বড় ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। আমার ওড়না দিয়ে মুখটা মুছে নিলেন। যা ভিতরে যা, এখানে অনেক রোদ, এদিকে আর আসবি না। আপনার রোদ লাগবে না, শুধু কি আমার লাগবে নাকি? মুখ বেঁকাবি না, যা বললাম তাই করবি। একটু রাগ দেখিয়ে চলে আসলাম। বড় আম্মু, এই নাও গ্লাস, তোমার ছেলেকে শরবত খাইয়ে এসেছি। ধন্যবাদ আমার লক্ষ্মী মেয়ে, বলে কপালে চুমু দিয়ে রান্নাঘরে গেল। কি ব্যাপার রে, বিয়ের আগেই জামাইকে শরবত খাওয়াচ্ছিস, আবার শাশুড়িকেও দেখছি হাত করে নিয়েছিস। আরে বুঝিসনি, আমাদের আভা তো প্রেমে পাগল হয়ে লাইলি হয়ে গেছে। মজনু যেখানে লাইলি তো সেখানে যাবেই। রাগের ভান করে বললাম, তোরা দুজন থামবি? চল গোসল সেরে নেই, বিকেল হতে রেডি হতে যাব। সন্ধ্যায় আবির ভাইয়াদের বাসায় আবির ভাইয়াকে হলুদ লাগাতে যাব, তারপর নিশিয়াপুর হলুদ হবে। আমাদের কাজিন ও বান্ধবীদের জন্য সবার একই রকম হলুদ শাড়ি আনা হয়েছিল। সবাই রেডি, শুধু আমি বাকি। শাড়ি পরে বসে আছি, কিন্তু ফুল আনিনি, সাজবুকি দিয়ে। শরীফ ভাইয়া তাজা কিছু গোলাপ ও রজনীগন্ধা ফুলের মালা, টিকলি, কানের দুল চুরি এনে সামনে ধরলো। এগুলো দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। ধন্যবাদ ভাইয়া, এগুলো আমার দরকার ছিল। তুমি কিভাবে জানলে? আরে এগুলো আমি আনিনি, আয়ন এনেছে তোর জন্য। ওই বলল তোকে দিয়ে আসতে, তাই দিয়ে আসলাম। ধন্যবাদ দেওয়ার হলে আয়নকে দিস, বলল শরীফ ভাইয়া, বলেই চলে গেল। তাজা ফুলের গহনাগুলো হাতে নিয়ে ফুলের সুঘ্রাণ নিচ্ছি, অনেক সুন্দর ঘ্রাণ। ওনার সব দিকেই নজর আছে। আভা মনে মনে আয়নকে অনেকগুলো ধন্যবাদ জানালো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আবির ভাইয়াদের বাসায় হলুদ দিতে যাব। ভাইয়াদের বাসার সামনে যেতে দেখলাম ফারিনার ওর একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে যেতে পরিচয় পেলাম ছেলেটা আর কেউই নয়, ফারিনেরই ভাই। আবির ভাইয়াকে হলুদ লাগাতে গেছি। ভাইয়া, আজকে তোমাকে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিব। না বোন, তুই আমার পিচ্চি বোন, তুই আমার সাথে এমন করতে পারিস বল? তা তো হবে না ভাইয়া, আমি লাগাবই। হলুদের বাটি থেকে অনেকগুলো হলুদ নিয়ে আবির ভাইয়ার মুখে লাগিয়ে একদম ভূত বানিয়ে দিয়েছি। তুই হাসছিস? আমার বোন প্লাস শালিকা হয়ে এমনটা করলি? এই মেয়ে, তুমি আবির ভাইয়াকে এমন হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দিলে কেন? ফালতু মেয়ে, আর কেউ লাগাবে না নাকি? ভাইয়া তো ফালতু মেয়ে, আর কেউ লাগাবে না নাকি? ভাইয়া এত মানা করলো তবুও শুনলে না। ফারিনের কথা শুনে চোখ টলমল করতে করতে শুরু করলো, হয়তো একটু বেশি করে ফেলেছি। একদম চুপ ফারিন, আমি তো আবার সাথে মজা করছিলাম। আমি ওর ভাই ছিলাম, এখন দুলা ভাই, তাই ও আমার সাথে মজা করতেই পারে। তাহলে তুমি তো বললে এত হলুদ না মাখাতে। আমি তো ওকে মজা করে বলেছি, ও চাইলে পুরো বাটির হলুদ আমাকে লাগাতে পারে। আবির ভাইয়ের কথা শুনে অনেকটা ভালো লাগছে। ভাইয়া আমায় কতটা ভালোবাসে, ছোট বোনের জায়গা করে দিয়েছেন। ফারিন তোর আগে ফায়ার হয়ে আছে, তোর জন্য আমাকে এতগুলো বোকা শুনতে হলো, তোকে দেখে নিব বলে রেগে চলে গেল। আয়ান ভাইয়া আমার মাথায় টোকা দিয়ে বলল, কিরে হলুদ লাগানো হয়নি? হয়েছে, তুমি শুধু বাকি আছো। আয়ান ভাইয়া আবির ভাইয়াকে হলুদ লাগিয়ে দিল। আবির ভাইয়া মজা করে বলল, হ্যাঁ রে আয়ান, তোকে নাম ধরে বলবো নাকি ভাইয়া বলবো? এখন তো তুই আবার আমার সম্পর্কে বউয়ের বড় ভাই। চোখ মেরে বসলো। শালা, তুই আর পাল্টালি না, তুই আমাকে ভাইয়া ডাকবি? ডাক, আমারই ভালো। আয়ান, তুই আমাকে শালা বলছিস কেন? শালা তো আমি বলবো, কারণ আমি তোর বোনকে বিয়ে করেছি। আমার কোনো বোন নেই, থাকলে বিয়ে করে আমাকে শালা বলতে পারতি। তবে ফারিন আছে, তুই চাইলে ট্রাই করতেই পারিস। ফারিনের সাথে আয়ান ভাইয়ের কথা শুনতেই মুখটা ভার হয়ে এলো। না, তোর বোন আমার লাগবে না, আমার যেটা আছে ওইটাই আমার জান। আমার ভালো থাকার ঔষধ ওকে পেলেই আমার হবে। সব কথাগুলো আমার দিকে তাকিয়ে বলল। কথাগুলো শুনে এক অন্যরকম ভালো লাগা কাজ করতে লাগলো। আমাদের হলুদ দেওয়া শেষ, এখন বাসায় চলে যাব। নিশিয়াপুর হলুদ হবে, তাই তাড়াতাড়ি করে বেরোতে চাচ্ছিলাম। পিছন থেকে মাসুদা বেগম ডেকে বললেন, আয়ন বাবা, ওদেরকে তোমাদের সাথে নিয়ে যাও, ওরা নিশিকে হলুদ দিতে চায়। আচ্ছা আন্টি, ওদেরকে তাড়াতাড়ি আসতে বলুন, বাসায় গিয়ে আবার নিশির গায়ে হলুদ শুরু করতে হবে। এমনিতেই তো অনেকটা দেরি হয়ে গেল। সবাই আগে গিয়ে নিজ নিজ জায়গায় বসে পড়ছে। আমি যে আয়ন ভাইয়ের সাথে বসতে যাব, তখনই ফারিন আমাকে ধাক্কা দিয়ে নিজে গিয়ে আমার সিটে বসে পড়লো। আমি আয়ন ভাইয়ের দিকে তাকিয়ে আছি, উনি কি বলেন এই অপেক্ষায়। ফারিন, তুমি একটু পিছনে বসো, এটা আভার সিট। সরি ভাইয়া, বাট আমি সামনে ছাড়া বসতে পারি না, পিছনে বসলে আমার বমি হয়। আমাকে বাধ্য হয়ে পিছনের সিটে বসতে হলো। মনটা খারাপ হয়ে গেল। আয়ন ভাই কিছুই বললো না, ওনার উপর একটু অভিমান জমলো। আমি জানি ফারিন আয়ন ভাইয়ের সাথে বসার জন্য ন্যাকামুক করে মিথ্যে কথা বলছে। সবাই বাসার ভিতরে গেল। ফারিন আপু দাঁড়িয়ে আছে, কারণ আয়ন ভাই যে আছে। ফারিন, দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাও। আপনিও চলুন, আপনার জন্য অপেক্ষা করছি। তুমি যাও, আমি আসছি। ফারিন চলে যাওয়ার আগে আর চোখে আমার দিকে তাকালো, তারপর মুখ বেঁকিয়ে চলে গেল। আমি গাড়ি থেকে নেমে বাসায় যাব, তখন আয়ন ভাইয়ের সামনে এসে কিছু বলতে যাবে, আমি কিছু বলার সুযোগ না দিয়েই গটগট করে ভিতরে চলে গেলাম। নিশি আপু, আজ তোমাকে হলুদ পরীর মতো লাগছে। আবির ভাইয়া তোমাকে দেখেছে কিনা?
না রে, ফোন তো রুমে রেখে এসেছি, নিয়ে আয় তো। একটু বলার আগেই নিশি আপু আবির ভাইয়া তোমায় ভিডিও কল দিচ্ছে, নাও। আপু ফোনটা নেওয়া আগেই আমি কলটা রিসিভ করলাম। হ্যালো নিশি বলে আবির ভাইয়া আমাকে দেখে চুপ হয়ে গেল। কি হলো ভাইয়া, মুখটা এমন করলে কেন? আমাকে দেখে খুশি হওনি? কে বলেছে খুশি হইনি? হয়েছি তো, তবে তোমার আপুকে দেখলে আরো বেশি খুশি হতাম। আপুকে তো ফোন দেওয়া যাবে না, মা একেবারে বিয়ের দিন দেখতে পাবে। প্লিজ আমার পিচ্চি বোন, ভাইয়ের সাথে কেউ এমনটা করে? একটু দেখতে দেয় না। আবির ভাইয়ের কথা শুনে সবাই একসাথে হেসে উঠল। আচ্ছা দিলাম 5 মিনিটের জন্য, তারপর আমাদের গায়ে হলুদ লাগানো শুরু করতে হবে কিন্তু। নিশি আভার থেকে ফোনটা নিতেই আবিরের হলুদ লাগিয়ে ভূত মাখানো মুখটা দেখে হেসে দিল। তোমায় এমন ভূত কে বানালো? কে আবার? তোমার পাজিবন ছাড়া আর কে? ও আভা করেছে বলতে আবার হাসতে লাগলো। নিশি হাসতে ব্যস্ত, আর একজন তার প্রিয়সী হাসি দেখতে ব্যস্ত। নিশি হাসি থামিয়ে দেখে আবির ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে সুন্দর লাগছে। ইস, আমি যদি তোমায় হলুদ লাগিয়ে দিতে পারতাম। তো আসো, হলুদ লাগিয়ে যাও। সত্যি যাবো? দাঁড়াও আসছি। আরে কি করছেন? সত্যি পাগল হয়ে গেলেন নাকি? গায়ে হলুদের দিন কেউ শ্বশুরবাড়ি আসে নাকি? কালকে একেবারে বর্ষেতে চলে আসবেন। কথার মাঝে আভা ফোনটা কেড়ে নিল। আবির ভাইয়া আপনাদের টাইম এখন শেষ, এখন অনুষ্ঠান শুরু করতে হবে, রাত 9টা বাজে। টাটা বলে আবির ফোন কাটলো। শুরু হলো হলুদ লাগানো। প্রথমে বড় আম্মু আর বড় আব্বু এসে হলুদ লাগালেন, তারপর আব্বু আম্মু আর ফুফি। এক এক করে বড়রা সবাই হলুদ লাগালো, এখন শুধু ছোটরা বাকি। আভা আয়ান ভাইয়া কই? নিশিকে হলুদ লাগাবে না? আয়ান ভাইয়ার নাম নিতেই উনি এসে দেখি নিশি আপুকে হলুদ লাগালেন। তারপর আমরা সব কাজিন বান্ধবীরা মিলে হলুদ লাগাচ্ছি। আভা একটু সাইড দাও তো, আমি ভাবিকে হলুদ লাগাবো। আমি সরে গেলাম। ফারিন হলুদ লাগিয়ে কিছুটা হলুদ হাতে নিয়ে কাকে জানি খুঁজছে। ওর দিকে তাকিয়ে আছি, বুঝতে পারছি না কাকে হলুদ লাগাবে। একটু পর দেখি ফারিন হাসি মুখের সামনে এগিয়ে যাচ্ছে, যেখানে আয়ান ভাইয়া ফোনে কারোর সাথে কথা বলছে। আমার বুঝতে বাকি রইল না ওই ফারিন ভাইয়াকেই হলুদ লাগাবে, ভেবেই রাগ উঠল। ফারিন আচমকা পিছন থেকে আয়ানকে হলুদ লাগিয়ে দিল। গালে ঠান্ডা কিছু লাগতেই হাত দিয়ে দেখে হলুদ। কে লাগালো হলুদ? এটা দেখার জন্য পিছনে তাকিয়ে ফারিন দেখে হাসি মুখে তাকিয়ে আছে। তার ঠিক পেছনে কিন্তু আভা রাগ এবং টলমল চোখে ওদের দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কেন? আর আমাকে হলুদ লাগিয়ে দিলে কেন? কেন, আমি কি আপনাকে দিতে পারি না? যাই হোক, আপনি আমার বিয়াই লাগেন, আর এরকম হ্যান্ডসাম বিয়ে থাকলে তো প্রেমে পড়তে ইচ্ছেই করে। আপনার কি কোনো জিএফ আছে? না থাকলে আমি হতে চাই। ফারিনের কথা শুনে আয়নের রাগ লাগলেও কিছু বলতেই পারতেছে না, কারণ ওর বোনের শ্বশুরবাড়ির মেহমান। আভার আর সহ্য হলো না, তাই ও এখান থেকে চলে গেল। আবার চলে দেওয়া দেখে আয়ন ওর পিছু পিছু গেল। এখানে এলি কেন? সবাই তো হলুদের ওখানে, আপনি কেন এখানে এলেন? আপনার জন্য ফারিন অপেক্ষা করছে, তাই কত সুন্দর হলুদ লাগিয়ে দিল। একদম ফালতু বলবি না, তুই জানিস আমি এসব মেয়েদের পছন্দ করি না। ফারিন নিশির শ্বশুরবাড়ি মানুষ, তাই ভদ্রতার জন্য কিছুই বলতে পারছি না। তাই বলেই সামান্য হলুদ লাগানোর জন্য কাঁদবি? তাহলে আমি ছাড়া আপনাকে অন্য কেউ হলুদ লাগাবে কেন? আভার কথা শুনে আয়ান হাসে। পাগলিটা ওকে কতটা ভালোবেসে ফেলেছে। তুই আমায় হলুদ লাগাবি না? আমি লাগিয়ে কি করব? ফারিন তো লাগিয়ে দিয়েছে। অভিমানী সুরে বলল কথাগুলো। তুই লাগিয়ে দে। আচ্ছা থাক, তোকে লাগিয়ে দিতে হবে না, আমি লাগিয়ে নিচ্ছি বলে নিজের গালে নিজেই হলুদ লাগালো। আমি শুধু তাকিয়ে দেখছি। হলুদ লাগা শেষে আয়ন ভাই আমাকে জড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিল। তার গাল আমার গালের সাথে ঘষা লাগিয়ে সব হলুদ আমার গালে লাগিয়ে দিল। ওনার গালে খোঁজা খোঁজা দাড়িগুলো লাগতে আমার সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। উনি এখনো আমার দিকে তাকিয়ে আছেন। আমি বুঝি না সবসময় আমার দিকে তাকিয়ে কি দেখেন, তাই জিজ্ঞেস করে ফেললাম, কি দেখছেন এভাবে? ভাইয়া ঘোর লাগা দৃষ্টিতে বললেন, তোর মায়াবী চাহনি, লিপস্টিক দেওয়ার ঠোঁট আমার পাগল করে দিচ্ছে। একটা অনুমতি চাই, দিবি? আমি জিজ্ঞাসা করলাম, কি লিপ কিস করবো? না করবি না? যদি না করিস তো ঠিক আছে, জোর করব না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক আছে আমি যাচ্ছি বলে আয়ন চলে যেতে নিলেই আভা হাত ধরে ফেলে। ধীরে ধীরে আভা আয়নের যত কাছে যাচ্ছে তত বুকের মধ্যে ধুকপুকানি শুরু করেছে। দুজন দুজনার খুব নিকটে। আভা আয়নের পায়ের উপর পা তুলে উঁচু হয়ে দাঁড়িয়ে কাপা কাপা ঠোঁটে আয়নের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আয়ন যেন এটারই অপেক্ষা করছিল। আয়ন তার প্রিয়সীর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। অনেকক্ষণ হলো আভার দম বন্ধ হয়ে আসছে, তবুও আয়নের ছাড়ার নাম নেই। আভা আয়নকে ধাক্কা দিতে আয়ন পিছিয়ে গেল। আভা জোরে শ্বাস নিতে নিতে বলল, দম বন্ধ করে মেরে ফেলতে চান নাকি? না, তুই মরে গেলে আমি কিভাবে বাঁচবো? তোর ঠোঁটের টেস্টটা কিন্তু সেই মিষ্টি ছিল। ভাবছি এই মিষ্টি প্রতিদিন খেতে হবে। কি বলিস? নির্লজ্জ, বেহায়া, আপনি ইচ্ছে করে আমায় লজ্জা ফেলার জন্য এসব বলছেন? আয়নকে হাজারটা গালি দিতে দিতে হলুদের ওখানে চলে গেল। আসলেই টেস্টটা অনেক মিষ্টি ছিল বলে নিজের মনে হাসলো আয়ান।